পেশাদারিত্ব বজায় রেখে যে কোনো সংকট মোকাবেলায় সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ, 4 কন্টিনজেন্টকে পতাকা প্রদান। ওবায়দুল কাদেরের হার্টে 3টি ব্লক, হাসপাতালে ভর্তি, প্রয়োজনে নেওয়া হতে পারে বিদেশে। ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা বিকালে, চলছে আনুষ্ঠানিক প্রচার, ক্যাম্পাস জুড়ে নির্বাচনের উৎসব। সুনামগঞ্জের 3 উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের 2 বিদ্রোহী, বিএনপির স্বতন্ত্র প্রার্থী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা এবং আমি রাহনুমা রাহি। এছাড়া সংবাদে আরও থাকছে: স্বাধীনতার ইশতেহার ঘোষণা দিবস আজ, পল্টনে ছাত্র জনতার উত্তাল সমুদ্রে উচ্চারিত হয় স্বাধীন বাংলার স্লোগান। সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে যে কোনো সংকট মোকাবেলার পাশাপাশি জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে সেনা সদস্যদের প্রতি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের 4টি কন্টিনজেন্টকে পতাকা প্রদান অনুষ্ঠানে জনগণের সেবক হয়ে কাজ করে দেশকে এগিয়ে নিতে চান বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তফসির হাসানের তোলা ছবিতে রাজশাহী থেকে বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট অফ দ্য মিলেনিয়াম হিসেবে 2001 সালে রাজশাহীতে যাত্রা শুরু করে। সেনাবাহিনী নবীন এই রেজিমেন্ট অল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। সেই রেজিমেন্টের কন্টিনজেন্টকে পতাকা প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী শুরুতেই রাজশাহী সেনানিবাসে শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ পরিদর্শন করেন সরকার প্রধান। বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের 7, 8, 9 ও 10 নম্বর কন্টিনজেন্টকে একে একে পতাকা তুলে দেন প্রতিরক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেয়া হয় রাষ্ট্রীয় সালাম। দিক নির্দেশনামূলক বক্তব্যে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করার তাগিদ দেন সরকার প্রধান। কর্মদক্ষতা, কঠোর অনুশীলন এবং কর্তব্যনিষ্ঠার স্বীকৃতি হিসেবে যে পতাকা আজ আপনারা পেয়েছেন, তার মর্যাদা রক্ষার জন্য যে কোনো ত্যাগ স্বীকারে আপনারা সদা প্রস্তুত থাকবেন। সশস্ত্র বাহিনীর উন্নয়নে তার সরকারের অবদানের কথা তুলে ধরে রাজনৈতিক দর্শন সামনে আনেন বঙ্গবন্ধু কন্যা। আধুনিক ও চৌকো সশস্ত্র বাহিনী গড়ে তুলতে আমাদের সরকার বদ্ধপরিকর। এজন্য ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। আমরা জলে, স্থলে, আকাশ সীমায় বর্তমানে আমাদের অবস্থান সুস্পষ্ট ও সুনির্দিষ্ট হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে দেশের গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এজন্য আমি আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। চতুর্থবারের মতো এবং তৃতীয়বার সরকার গঠন করার সুযোগ পাওয়ায় আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের সরকার শাসক হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে আমরা দেশ পরিচালনা করে যাচ্ছি। অভিবাদন মঞ্চে দাঁড়িয়ে রেজিমেন্টের সদস্যদের কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই রেজিমেন্টের সদস্যগণ দেশ ও দেশের বাইরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। এই সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য আপনারা একনিষ্ঠভাবে কাজ করে যাবেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, রাজশাহী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের হৃৎপিণ্ডে 3টি ব্লকের মধ্যে একটি অপসারণ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন। সকাল 7:30টায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। 9:15টার দিকে এনজিওগ্রাম করানো হয়। তার চিকিৎসার গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। ফজরের নামাজ শেষে হঠাৎ করে শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছিল ওবায়দুল কাদেরের। সাথে সাথে তাকে বিএসএমএমইউতে নিয়ে যাওয়া হয়। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। মেডিকেল তার যে হেলথ কন্ডিশন কি অবস্থায় আছে এ নিয়ে আমি বলতে চাই না, এ নিয়ে ডাক্তাররাই বলবে। তবে আমরা উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য আমরা যোগাযোগ করছি। আমরা আশা করছি তাকে আমরা সিঙ্গাপুর সহসা নিয়ে যেতে পারব।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হচ্ছে বিকালে। এরপরেই শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। চূড়ান্ত তালিকা প্রকাশ না হলেও নির্বাচনী উৎসব ক্যাম্পাস জুড়ে। প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন, শুনছেন অভিযোগ, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। এদিকে একটি ছাত্র সংগঠন আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও ছাত্রদল। নির্বাচন সুষ্ঠু করতে বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। অপরদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দোষারোপের রাজনীতি পরিহার করার আহ্বান জানান তারা। আর যোগ্য নেতৃত্ব বেছে নেয়ার কথা বলছেন সাধারণ ভোটাররা। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী স্মৃতি মণ্ডল। তিনি জানাচ্ছেন ডাকসু নির্বাচনের আরো খবর। স্মৃতি। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ঠিক সামনেই। তো আজকে কিন্তু বিকেলে যে ডাকসু নির্বাচনের যে চূড়ান্ত তালিকা, সেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। কিন্তু এই তালিকা প্রকাশের আগেই কিন্তু মোটামুটিভাবে আমরা বলতে পারি যে এই নির্বাচনী যে প্রচারণা, সেই প্রচারণা শুরু করেছে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো। আমরা সকাল থেকেই দেখেছি যে ছাত্রলীগ, ছাত্রদল এবং বাম যে সংগঠনগুলো আছে তারা কিন্তু তাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। যদিও তারা বলছে যে আনুষ্ঠানিকভাবে তারা প্রচারণা চালাচ্ছে না, তারপরেও তারা বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারা এখানকার যে সাধারণ ছাত্রছাত্রী আছে তাদের অভিযোগের কথাগুলো শুনছেন এবং তাদের সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দিচ্ছেন। তো আমরা আসলে এখানে যে সাধারণ ছাত্রছাত্রীরা আছে আমরা তাদের সাথে কথা বলেছি। তারা আসলে চান যে একজন যোগ্য নেতৃত্ব আসুক। তো এরই ধারাবাহিকতায় আমরা এখানে কয়েকজন শিক্ষার্থী আছেন, আমরা তাদের সাথে কথা বলতে চাই। তো আচ্ছা, আপনি আমাকে একটু বলবেন যে এই যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, তো আপনারা সাধারণ শিক্ষার্থী হিসেবে আপনাদের প্রত্যাশার জায়গাটা কি? যেহেতু আমাদের দীর্ঘ 28 বছর পর ডাকসু নির্বাচন হচ্ছে, সেই হিসেবে আমাদের সবারই একটা ইচ্ছা হলো যেন একটা কার্যকরী ডাকসু হয়। এখানে এককভাবে বা কোনো দলীয় যাতে ডাকসু না হয়, যাতে আমরা সাধারণ যারা ভোটার আছে তারা নির্ভয়ে গিয়ে হলের মধ্যে ভোট দিতে পারে, ভোট দিয়ে তাদের সেই নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করতে পারে, এটাই। আর এরপরে আমাদের মূল যেটা হলো যে ক্যাম্পাসে বিভিন্ন রাজনৈতিক যে সহাবস্থানটা, সেটা এখনো দৃশ্যমান, বিশেষ করে আমাদের হলে এখনো নেই। এটা মূলত এটা মানে আমরা মধুতে আসতে পারি বা আমরা ক্যাম্পাসের মানে অনানুষ্ঠানিকভাবে আমরা আমাদের প্রচারণা চালাচ্ছি, কিন্তু কার্যকরীভাবে যেটা বিশেষ করে যেহেতু এটা আবাসিক, আমাদের হল কেন্দ্রিক প্রচারণাটা হওয়া দরকার, সেভাবে আমরা পাচ্ছি না। বিশেষ করে আমাদের হলের যারা বিপি জিএস প্রার্থী তারাও হলে থাকতে পারে না বা তারাও প্রচারণা করতে পারে না। যেমন ইতিমধ্যে আমাদের অনেকেই গেছে হলে প্রচারণা করতে, কিন্তু তাদেরকে বিভিন্ন হুমকি দামকি দিয়ে হল থেকে বের করে দেওয়া হচ্ছে বা বিভিন্ন প্রার্থীকে হুমকি দিয়ে তাদেরকে নির্বাচন থেকে সরে দেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দিয়েছে। আসলে আমরা সর্বমোট আমরা একটা কার্যকরী ডাকসু চাই, সেটা হলো আমার কথা আর কি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি একটু জানতে চাই আপনার কাছে যে সাধারণ শিক্ষার্থীদের যে সমস্যা, দীর্ঘদিনের যে সমস্যাগুলো, এখন যারা প্রার্থী আছেন তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, তো আপনারা আসলে কেমন একজন নেতৃত্ব হিসেবে আপনারা কাকে দেখতে চান বা কাকে না, ঠিক মানে কিরকম নেতৃত্ব আপনারা চান? আমরা সাধারণত চাই এমন নেতৃত্ব আসুক যারা সাধারণ শিক্ষার্থীদের কথা বলে, কিন্তু আমরা এখানে এক আধিপত্যবাদী একটা নির্বাচন দেখতে পাচ্ছি। গত 30শে ডিসেম্বর যে জাতীয় নির্বাচন হয়েছে, ঠিক সেরকম নির্বাচন হওয়ার সম্ভাবনা প্রচুর। এখানে মানে সরকারি দলের একটা আধিপত্য আছে, অপোজিশন কোনো অবস্থা নাই। আর যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, গত পরশুদিন সলিমুল্লাহ মুসলিম হলে এক স্বতন্ত্র প্রার্থীকে 18। আমি আসলে আমার প্রশ্নটা ছিল আপনাদের কাছে যে সাধারণ শিক্ষার্থী হিসেবে মানে আপনারা মানে কি চাচ্ছেন, যে একটা নির্বাচনটা সুষ্ঠু বা অবাধ হোক? আমরা চাচ্ছি মানুষ নির্ভয়ে ভোট কেন্দ্রে যাক এবং ভোট যাতে আগে রাত্রে না হয়, ভোট যাতে দিনের বেলায় হয়। এবং ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে, যেমন ছাত্রলীগ থেকে বলা হচ্ছে যে ভোট কেন্দ্রে যাবা, ভোটের ছবি তুলে পাঠিয়ে দিবা, তো ছবি তোলা যাতে সিস্টেম না থাকে, যার যার মতো স্বাধীনভাবে যে ভোট দিতে পারে, ভোট কেন্দ্রে যাতে সবাই মানে অবাধে প্রবেশ করতে পারে, এটা আমরা চাচ্ছি। দর্শক, আমরা আজকে এখানে যারা নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলো, আমরা কিন্তু তাদের সাথেও কথা বলেছি যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছেন তারা পাল্টা অভিযোগ বলছেন একজন আরেকজনের বিরুদ্ধে। তো আমরা এখানে যে বাম রাজনৈতিক দল বা ছাত্র দলের যে অভিযোগগুলো, সেই বিষয়ে আমরা আমাদের এখানকার যে ছাত্রলীগের যে প্রার্থী আমরা তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু বলেছেন যে আসলে এই রাজনৈতিকভাবে ভোটের রাজনীতি এক ধরনের রাজনীতি চলছে, তো তারা তাদের বিরুদ্ধে যে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, এই অভিযোগগুলো অস্বীকার করেছেন এবং তারা বলছেন যে এই দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের পথে তারা এগোতে চান এবং সবাইকে নিয়ে একটা স্বাভাবিক এবং নিরপেক্ষ নির্বাচন হোক এবং যে সাধারণ ছাত্রছাত্রী আছে তাদের যে প্রত্যাশার জায়গা, সেই প্রত্যাশার জায়গা পূরণে তারা কাজ করতে চান, এরকমটাই আমাদেরকে জানিয়েছেন। তো আসলে এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ খবর। স্মৃতি, আপনাকে ধন্যবাদ। এবার আমাদের বিশেষ আয়োজন উপজেলায় ভোট।
সুনামগঞ্জের ৩ উপজেলায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ভোটারদের মন জয় করতে বাড়ি বাড়ি যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নতুন প্রতিশ্রুতি। তবে যোগ্য এবং দুঃসময়ে পাশে থাকবেন এমন প্রার্থীকেই বিজয়ী করতে চান সাধারণ ভোটাররা। সুনামগঞ্জ প্রতিনিধির সহায়তায় আরো জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল। ভোটের উত্তাপে সরগরম সুনামগঞ্জ সদর, বিশম্ভরপুর ও জামালগঞ্জ উপজেলা। পোস্টার ব্যানারে ছেয়ে গেছে হাটবাজার, রাস্তাঘাট। এ ব্যক্তি সৎ এবং মহৎ এবং খাস করতে পারে জনগণের পক্ষে। আমরা যে এই নদী ভাঙন রোধ করে দেবে তাকেই আমরা ভোট দেওয়ার চেষ্টা করব। মনে করো দুর্দিনের সময় দ্বারের কাছে থাকে, তারও আমরা ভোট দিব। সদর উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল জোরে সোরে চালাচ্ছেন প্রচারণা। বিএনপি মাঠে নেই, স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন জেলা আওয়ামী লীগের নেতা মনীষ কান্তি দে মিন্টু। প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। আমি তো একজন রাজনৈতিক কর্মী, আমি রাজনৈতিক কর্মী হিসেবে মানুষের চাহিদার পরিপ্রেক্ষিতে আমি স্বতন্ত্র প্রার্থী। বিশম্ভরপুর উপজেলায় নৌকার প্রার্থী রফিকুল ইসলাম তালুকদার। দল ভোটের মাঠে না থাকলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন বিএনপি নেতা হারুনুর রশিদ। বঙ্গবন্ধুর কন্যার হাতকে শক্তিশালী করার জন্য জনগণ আমাকে ভোট দেবে এবং জয়যুক্ত করবে। অত্যন্ত ভালো, মানুষের মন মানসিকতা আগ্রহ অত্যন্ত ভালো। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ নির্বাচন সুষ্ঠু হবে। জামালগঞ্জ উপজেলা পরিষদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউসুফ আল আজাদ লড়ছেন নৌকা প্রতীক নিয়ে। সেখানে মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়ছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম শামীম। এই উপজেলাকে একটা রূপসী উপজেলা হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। জামালগঞ্জ উপজেলা অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে। সবচেয়ে প্রাধান্য দিব যোগাযোগ, শিক্ষা এবং স্বাস্থ্যকে। এসব উপজেলায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 37 প্রার্থী। 1,01,438 জন ভোটার রয়েছেন এ 3 উপজেলায়। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। গণফোরামের 2 সংসদ সদস্যের শপথ সিদ্ধান্তের পরিপন্থী। জোটের বৈঠকে আলোচনা হবে বলছে বিএনপি। পুরান ঢাকায় তৃতীয় দিনের মতো টাস্ক ফোর্সে অভিযান, বেশ কয়েকটি স্থাপনা সিলগালা। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। গণফোরামের বিজয়ী সংসদ সদস্যরা শপথ নিলে ঐক্যফ্রন্টের কোনো সমস্যা হবে না বলে জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। কৃষক দলের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান খন্দকার মোশাররফ হোসেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, ঐক্যফ্রন্টের কেউ সংসদে যাবে না, এটা জোটগত সিদ্ধান্ত। তারপরও কেউ যদি যায় সেটা দলীয় ব্যাপার, তবে এ নিয়ে জোটে আলোচনা হবে। গণফোরামের যদি কেউ ইভেন সংসদে যায়ও, তারপরেও আমরা মনে করি ঐক্যফ্রন্টের যেহেতু একটা অত্যন্ত বৃহৎ একটা লক্ষ্য আছে, সেই জন্য ঐক্যফ্রন্টের কোনো অসুবিধা হবে না বলে আমার দৃঢ় বিশ্বাস। আমাদের দলের যে বিধিবিধান আছে এবং ঐক্যফ্রন্টের যে সিদ্ধান্ত আছে, সেই প্রেক্ষাপটে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করব। পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের পর তৃতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশনের টাস্ক ফোর্স। সকালে টাস্ক ফোর্সের 5টি টিম চকবাজার ও এর আশপাশের এলাকায় অভিযান শুরু করে। এ সময় বেশ কয়েকটি রাসায়নিকের গোডাউন, দোকান, পলিথিন কারখানা সিলগালা করে দেয়া হয়। বিচ্ছিন্ন করা হয় গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ। সংশ্লিষ্টরা জানান অভিযান অব্যাহত থাকবে। এরপরও আবাসিক এলাকা থেকে বিপজ্জনক রাসায়নিকের স্থাপনা সরানো না হলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান টাস্ক ফোর্সের কর্মকর্তারা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে জনদুর্ভোগ। ময়মনসিংহের অলিগলিতে গড়ে উঠেছে অনেক প্রাইভেট হসপিটাল, যার অধিকাংশেরই নেই লাইসেন্স।
কর্তৃপক্ষ এবং চিকিৎসকদের গাফিলতিতে ঘটছে মৃত্যুর ঘটনাও। রোগীর স্বজনরা বলছেন, এসব হাসপাতাল দালাল নির্ভর, চিকিৎসা নিতে এসে প্রতারণার শিকারের অভিযোগও তাদের। অবৈধ প্রাইভেট হাসপাতাল গড়ে ওঠার বিষয়টি স্বীকার করলেন কর্তৃপক্ষ, বললেন নেওয়া হবে ব্যবস্থা। ময়মনসিংহ জেলায় প্রাইভেট হাসপাতালের সংখ্যা ৩ শতাধিক, এর মধ্যে লাইসেন্স রয়েছে মাত্র ১২৫টির। এবার বিশেষ আয়োজন উত্তাল মার্চ। পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত হওয়ার পর মার্চের শুরু থেকেই উত্তাল হয়ে ওঠে গোটা বাংলাদেশ। ৩ মার্চ পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার ঘোষণা করে ছাত্র জনতা। এদিনে প্রকাশ্যে উচ্চারিত হয় স্বাধীনতা শব্দটি। স্বাধীনতার দৃপ্ত শপথে এগিয়ে যায় বাঙালি। আর জানাচ্ছেন ইবনে নূর শাওন। মার্চের শুরু থেকেই পাকিস্তানি রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজপথে অবস্থান নেয় মুক্তির মন্ত্রে উজ্জীবিত বাঙালি। সব অফিস আদালত বন্ধ, ঢাকা যেন মিছিলের নগরী। দেশব্যাপী বঙ্গবন্ধুর ডাকে চলছে অসহযোগ আন্দোলন। বাঙালির ঠিকানা হয়ে ওঠে ধানমন্ডির ৩২ নম্বর রোডের বঙ্গবন্ধু ভবনে। এদিনই নারীরা লাঠি হাতে মিছিল করে বুঝিয়ে দেয়, বাঙালিকে পরাস্ত করতে পারবে না কেউ। বাংলা পত্রপত্রিকাগুলোতেও মুক্তির জয়গান। ভাবিয়ে তোলে পাকিস্তানি শাসকদের। সামরিক ফরমান জারি করে সংবাদপত্রের টুটি চেপে ধরার চেষ্টা করা হয়। পল্টন ময়দানে ছাত্র সংগ্রাম পরিষদের জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপস্থিতিতেই পাঠ করা হয় স্বাধীনতার ইশতেহার। আমাদের স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদ গঠিত হলো নূর আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, আসাম আব্দুল কুদ্দুস মাখনের নেতৃত্বে। তারা ৩রা মার্চ পল্টন ময়দানে ইশতেহার পাঠ করলো, যে ইশতেহারের মধ্য দিয়ে আমাদের বঙ্গবন্ধুকে জাতির পিতা বলা হলো, আমাদের কি পতাকা হবে, আমাদের কি জাতীয় সঙ্গীত হবে, সব কিছু একটা সামগ্রিক একটা স্বাধীনতার ইশতেহার সেখানে পাঠ করা হলো। বঙ্গবন্ধু উপস্থিত ছিলেন, আমরা বক্তৃতা করেছি। বাঙালি প্রস্তুত হতে থাকে সশস্ত্র সংগ্রামের। সেদিন মা বাবা, ঘর বাড়ি, বন্ধুবান্ধব, দুনিয়ার কারো কথা মনে ছিল না। এই অনুভূতি, এই আকুতি, এই বিশ্বাস, এই ডিটারমিনেশন কিভাবে কোত্থেকে এসেছে, এই শক্তি সাহস আমরা ভেবে পাই না। সারা দেশে চলা হরতালে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ হয়। যশোরে পাক বাহিনীর গুলিতে প্রথম শহীদ হন গৃহবধূ চারু বালাকর। তার মরদেহ নিয়ে বের করা হয় মিছিল। বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো স্লোগানটি ছড়িয়ে পড়ে বাংলার আনাচে কানাচে। ইবনে নূর শাওন, ২১ টেলিভিশন, ঢাকা। সময় হলো আরো একটি ইসলামী ব্যাংক বিরতির। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবেন। কাশ্মীর সীমান্তে F-16 যুদ্ধ বিমান ব্যবহার, পাকিস্তানের কাছে ব্যাখ্যা চেয়েছে যুক্তরাষ্ট্র। সৌম্য মাহমুদুল্লাহর সেঞ্চুরি ও শেষ রক্ষা হলো না। হ্যামিল্টনের প্রথম টেস্ট ইনিংসে 52 রানে নিউজিল্যান্ডের জয়। আর এরই সঙ্গে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। পেশাদারিত্ব বজায় রেখে যে কোনো সংকট মোকাবেলায় সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ, 4 কন্টিনজেন্টকে পতাকা প্রদান। ওবায়দুল কাদেরের হার্টের 3টি ব্লক, হাসপাতালে ভর্তি, সন্ধ্যায় বিদেশে নেওয়ার প্রস্তুতি। ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা বিকালে, চলছে অনানুষ্ঠানিক প্রচার, ক্যাম্পাস জুড়ে নির্বাচনের উৎসব। এবং সুনামগঞ্জের 3 উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের 2 বিদ্রোহী, বিএনপির স্বতন্ত্র প্রার্থী। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে সন্ধ্যা 6টায় রয়েছে চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21 সঙ্গেই থাকুন। ধন্যবাদ।